5 মিনিট বিরতি নিব, সুশৃঙ্খল ভাবে বসবো। আমি এলাকার মানুষের কাছে, আমার আপনজন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সকাল থেকে আপনারা এখানে দলে দলে যোগ দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আপনাদের কাছে আমি ওয়াদা করেছিলাম 5 আগস্টের পরে আমার নেতা যখন দেশে আসবেন, আমার নেতাকে আমার এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা বেদনার কথা শোনানোর জন্য আমাদের এলাকায় নিয়ে আসবো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজকে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। উনি আমাদের সকলের যে চাওয়া পাওয়া আজকে উনি প্রথম ধাপ আমাদের জন্য পূরণ করে দিচ্ছেন। তাই আমি আপনাদেরকে মাগরিবের আযান হবে, মাগরিবের নামাজের বিরতি গ্রহণ করব। আপনারা সুশৃঙ্খল ভাবে বসবেন। আমাদের প্রিয় নেতা কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে চলে আসবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা পরের 10 মিনিট, এখন থেকে 10 মিনিট আমরা ধৈর্য ধরে বসবো। কিছুক্ষণের মধ্যে আজান হবে। পাশে 2টি মসজিদ আছে, এখানে নামাজ হবে। আমরা একটু ধৈর্য ধরে বসার জন্য আহ্বান জানাচ্ছি। পারবো আমরা? কি কথা দিচ্ছি? ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের খুবই কাছাকাছি চলে এসেছেন। জায়গঞ্জ রেল ক্রসিং পার হয়ে গিয়েছেন। আমরা তার অপেক্ষায় অপেক্ষমান। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের ব্যবধানে আমরা তাকে কাছে পাবো, তাকে দেখবো, তাকে শুনবো এবং তার সেই দিক নির্দেশনা নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। ইনশাল্লাহ 12 তারিখে আমরা তার নির্দেশনায় তার দলকে, তার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে ইনশাল্লাহ ঘরে ফিরব এই আশাবাদ রাখি। অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমাদের এখানে। এখন মাগরিবের আজান হবে। আজানের কারণে আমরা 5-7 মিনিট একটু বিরতি দিব। আমরা আজানের পর নামাজের বিরতিটার পরেই ইনশাল্লাহ আবার আমাদের অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবো। আমরা আজান হচ্ছে, আমরা একটু নীরবতা পালন করি। চলে আসছেন কাছাকাছি। আমরা দুজন থাকার কারণে
বলেন তো আপনি যে বিএনপি জাতীয় শিক্ষা আছে এই সেটা বাড়াই দিতে গ্যাদারিং সৃষ্টি করছে এটা কি বিএনপির লোকজন নাকি এরকম দেখছেন বলো তো এই যে যাবে না ধাক্কা দিয়ে ভালো ঠিক আছে এই সাইডে পারেন এই সাইডে সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বাম পাশে স্টেজের বাম পাশে সাংবাদিকদের জন্য যে টেবিলটা আপনাদের ধাক্কায় তারা পড়ে যাচ্ছে, একটু সংযত হন, তাদেরকে সাহায্য করুন। ওদিকে চাপটা কমিয়ে দিন, চাপটা কমিয়ে দিন। আমাদের মাঝে চলে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে। দয়া করে আপনারা সাংবাদিক ভাইদেরকে জায়গাটা করে দেন, দয়া করে আপনি একটু পিছনে চালিয়ে চলে যান, তাদের দাঁড়াইতে দেন। বয়ে দেয়, চুপ করে বয়ে দেয়, চুপ করে বয়ে দেয়। ঢাকা দেয় ক্যামেরা সব পুড়িয়ে দেবে লাইনে দেবে। সবাই
কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি এসে উপস্থিত হবেন। আপনারা সুশৃঙ্খল ভাবে থাকুন। সাংবাদিক ভাইদেরকে একটু জায়গা করে দিন।
সকলে বসে পড়েন। নেতৃবৃন্দ, আপনারা চেয়ারে বসে পড়লে সমাবেশ বড় দেখা যাবে। তানভীর আহমেদ রবিনের সমাবেশ কি সফল হবে? তাহলে ওই পিছনের লোকদের প্রিয় নেতাকে দেখতে পাই, সেইভাবে করে বসে থাকতে হবে। এই যে সামনে যারা দাঁড়ায় রয়েছে, দুই হাত উঁচু করে বসে যান, বসে যান। এই যে এই পাশে মা বোনরা, এই যে এইদিকে যারা দাঁড়ায় রয়েছে, লীলা কিন্তু এইদিকে দাঁড়াইলে মা বোনরা দেখতে পাবে না। এই যে বসে রয়েছেন না, এবার আমরা একসাথে হাতে তালি দিয়ে একটা স্লোগান দেবো, মার্কা ডাকি। ঠিক আছে? মার্কা ডাকি, মার্কা ডাকি, মার্কা ডাকি। 12 তারিখ জিততে হবে, সকালবেলা লড়তে হবে। ও ভাইরা, চারিদিকে জোর ধরি, একই শুনি, রবিন ভাই জিতে গেছে, জিততে হবে, লড়তে হবে। 12 তারিখ সঙ্গে সারাদিন ধানের শীষে ভোট দিন একসাথে। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। এই যে ছোট ভাই স্লোগান দেবে, আপনারা এইদিকে বসে থাকবেন। এই যে মোবাইল আলাদা, এই যে মোবাইল, এই যে হলুদ গেঞ্জি, আপনারা বসে না থাকলে কিন্তু প্রোগ্রাম ছোট দেখা যাবে। ধন্যবাদ। ভাই কোনো মার্কা আসছে? ভাই কোনো মার্কা আসছে? ওই ঢাকা জেলে কোনো মার্কা আসছে? ওই 12 তারিখ বিজেপি কোনো মার্কা আসছে? ও সেই মার্কা। সবাই বলো, সবাই বলো, 12 তারিখ সারাদিন ভোট দিন, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ভোট দেবো কিসে? ধানের শীষে। ভোট দেবো কিসে? ধানের শীষে। ভোট দেবো কিসে? ধানের শীষে। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ভোট দেবো কিসে? ধানের শীষে। ভোট দেবো কিসে? ধানের শীষে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এই 24 গণঅভ্যুত্থানের যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি থেকে এই জুলাই পর্যন্ত যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল অবস্থান করেছিল, সেই সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সভাপতি এনামুল, সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আরেকজন সহযোদ্ধা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মামুন খান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলকে অভিনন্দন জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব পাঠান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাদেরকে ঢাকা 6 আসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমার সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ। আপনারা মূলত আমাদের কথা শুনতে আসেন নাই, আমাদেরকে দেখতে আসেন নাই। যাকে দেখতে আসছেন, যাকে শুনতে আসছেন, সে মঞ্চের পিছনে। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমান আজকে আপনাদের সমস্যা শুনতে আসছেন, আর তার পরিকল্পনা আপনাদেরকে নিয়ে 13 তারিখের পর থেকে বাংলাদেশ গড়তে উনি যে পরিকল্পনা নিয়েছেন, যে অভিজ্ঞতা বিএনপি রয়েছে, তাই আজকে শেয়ার করতে আসছেন। অর্থাৎ আজকে আমাদের কোনো দায়িত্ব নেই, আজকে আপনাদের দায়িত্ব 12 তারিখ সকাল থেকে বিজয় না হওয়া পর্যন্ত, তানভীর আহমেদ রবিনকে ফুলের মালা না পরানো পর্যন্ত আমরা কেউ ভোট কেন্দ্র থেকে ঘরে ফিরবো। জোরে বলেন, ফিরবো। আরো জোরে, আরো জোরে। ওই মার্কা আছে। ওই বলো তো কোন মার্কা? শীষ, শীষ।
মার্কাটা কি? মার্কাটা কি? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? আমার চেয়ে আপনাদের জোর বেশি হবে। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? তার কামানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রবিন ভাইয়ের পক্ষ থেকে, সালাদিন আহমেদের পক্ষ থেকে, সালাদিন আহমেদের পক্ষ থেকে, রবিন ভাইয়ের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাইকে বলতে হবে, এই ছাত্রদল, এই যুবদল, এই সমগ্র ঢাকা শহরের পাশে কোন মার্কা আছে? ওই মা বলতে কোন মার্কা আছে? ওই হাত তুলে দেখিয়ে দিতে হবে সবাইকে, সবাইকে হাত তুলতে হবে। ঢাকা শহরে সবাইকে হাত তুলতে হবে। ওই কোন মার্কা আছে? ওই রবিন ভাইয়ের ভিতরে কোন মার্কা আছে? সবাই বলো, কি করে হবে? 12 তারিখ, সারাদিন, খালের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন, শীষে ভোট দিন। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? আচ্ছা ভাই, আপনাদের এলাকায় প্রিয় নেতা তারেক রহমান সাহেব আসতেছে না? আপনারা নতুন কিছু দেখাবেন। এই যে বসে রয়েছেন, উনি আসার সাথে তো হাত ধরবে, আপনারা শুধু হাত ধরবেন। ঠিক আছে? পারবেন না? একদম হাত ধরে বসে থাকবেন। এটা নতুন কিছু, ঠিক আছে? সবাই হাত তুলতে হবে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, আমাদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ঢাকা শহরের পক্ষ থেকে শুভেচ্ছা, ঢাকা শহরের পক্ষ থেকে শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। এই দশ পাবে তো তারেক রহমানের আগমন, ঢাকা শহরের পক্ষ থেকে শুভেচ্ছা। রবিন ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ঢাকা শহরের পক্ষ থেকে শুভেচ্ছা, ঢাকা শহরের পক্ষ থেকে শুভেচ্ছা। রবিন ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। কোনো মার্কা আছে? ওই হাত তুলে দেখিয়ে দিত মার্কা আছে। ওই সেই মার্কা শেষ। সংগ্রামী জনতা, আপনারা যার জন্য অপেক্ষমান, সেই বিকেল 2টা থেকে এখনো পর্যন্ত অপেক্ষায় আছেন আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি জননেতা জনাব তারেক রহমান আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ঢাকা জেলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমরা প্রাণঢালা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তানভীর আহমেদ রবিনের পক্ষ থেকে, জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে আমরা প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক, সাবেক ঢাকা মহানগরীর বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা 4-5 থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, জনপ্রিয় জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ। জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভা প্রধান অতিথি আমাদের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের অহংকার, যিনি প্রতিচ্ছবি যার মধ্যে আমরা দেখতে পাই আমাদের বারবারের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে আমাদের মাঝে নেই। আমরা যার জন্য এই শহীদ জিয়া এবং আমার নেত্রী আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক। আমি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই এলাকা আপনার নিজের এলাকা। আপনার মা আমাদের 3 বারের প্রধানমন্ত্রী যে কাজ দিয়েছে আমাকে, সেই কাজ, সেই ঢাকা 4 এবং 5-এ আমি উন্নয়ন করেছি। আজকে শুধু তার কাছে আমি অনেক কৃতজ্ঞ ছিলাম। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ ভাইয়া। আমি শুধু একটা কথা বলতে চাই, উনি আমাকে মায়ের মতো আমাকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তার জন্যই আমি এই কাজগুলো করতে পেরেছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি শুরু করছি। আজকে আমাদের নেতা, আজকে তারুণ্যের অহংকার, যিনি আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন, সেই নেতা আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে আমি আজকে আপনাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। শ্রদ্ধা এলাকাবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের যে কিছু সমস্যা আছে, এই সমস্যার 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের সমস্যা জলবদ্ধতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জলবদ্ধতা দূর করার জন্য জাপানের জাইকা কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। 3,500 কোটি টাকার কাজ জায়গাকে দিয়েছিলেন। জায়গা কাজ শুরু করেছিল কি ওই ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে এই কাজ বন্ধ হয়ে গেছে। আজকে একটু বৃষ্টি হলেই এই এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়। আরেকটি সমস্যা হলো এই এলাকার কিছু অংশ খাস আজকে হয়ে গেছে। যারা বসবাস করছে তারা আজকে আতঙ্কে আছে, তারা বাড়িঘর করেছে, তারা স্কুল কলেজ করেছে, সবকিছু করেছে। আমি এই এলাকার এই দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, AK স্কুল অ্যান্ড কলেজ, ডামরা কলেজ, মাতোয়াইল আমাদের আব্দুল লতিফ ভুইয়া কলেজ সহ 14টি কলেজ করেছি, 24টি মাদ্রাসা করেছি। শুধু তাই না, 56টা হাই স্কুল করেছি। এই কাজগুলো সম্ভব হয়েছিল শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা আজকে আপনাদেরকে বলতে চাই, ধানের শেষ উন্নয়নের প্রতীক, ধানের শেষ উন্নয়নের প্রতীক, ধানের শেষ উন্নয়নের প্রতীক না ভাই, আপনারা দেখান। ধানের শেষ উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, কল্যাণের প্রতীক ধানের শেষ, তারেক রহমানের প্রতীক ধানের শেষ। এই ধানের শেষে ভোট দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনে আমাদের নেতা তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই।
তানভীর আহমেদ আপনাদের সন্তান, এই মাটির সন্তান তানভীর আহমেদ রবিনকে আপনারা দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান যে আমরা তানভীর আহমেদকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করব। যেই পর্যন্ত আমরা রেজাল্ট সিট হাতে না পাবো সেই পর্যন্ত আমরা কেন্দ্র ছেড়ে আসবো না। এই কথা বলে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে, সুস্থ জীবন কামনা করে, আমার নেতার সুস্থ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। এই এলাকার জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব। প্রধান অতিথির বিশেষ অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন ঢাকা 4-এর মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, সংগ্রামী জননেতা জনাব তানভীর আহমেদ রবিন। জনাব তানভীর আহমেদ রবিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 4 সংসদীয় আসনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মা মাটি মানুষের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের আগামীর ভবিষ্যৎ, আমার প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার মাটি ও মানুষের নেতা, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আহ্বানে জাগো দলে যোগ দিয়ে পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আপনাদের ভোটে বারবার নির্বাচিত এই এলাকার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকা 4 তথা শ্যামপুর কদমতলীর আমার অত্যন্ত আপনজন, যেই মানুষগুলি আমাদেরকে বিগত 18 বছরে এই এলাকায় আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেইভাবে এই শ্যামপুর কদমতলী ডেমরা যাত্রাবাড়ি বারবার আমাদের মাঝে এসেছেন, আমাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এবং আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন, ঠিক একইভাবে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের এলাকায় আসবেন, আমাদের মাঝে কথা শুনবেন, আমাদের জন্য কথা বলবেন। আজকে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আমাদের তো আল্লাহ পাক কবুল করেছেন। প্রিয় নেতা, আমাদের এই ঢাকা 4 ঢাকা শহরের 15টি আসনের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত, নাগরিক সুবিধা বঞ্চিত এই জনপদের মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। আপনি জানেন 2টি থানা দিয়ে আমাদের এই আসন গঠিত এবং 9টি সিটি কর্পোরেশন ওয়ার্ড আছে। 3,62,000 ভোটার আছেন। কমপক্ষে 10 থেকে 15 লক্ষ মানুষ এই এলাকায় বসবাস করেন। এই এলাকার মানুষ
যুগের পর যুগ ধরে জলবদ্ধতার জাতাকলে মানুষ বসবাস করছে। আপনি অবাক হবেন, বর্ষার দিনে এই যেই রাস্তায় আজকে আমরা সমাবেশ করছি, এই রাস্তায় হাঁটা চলার উপযোগী থাকে না। আপনি শুনলে অবাক হবেন, শুষ্ক মৌসুমে আমাদের অলিগলির যে রাস্তাঘাট আছে সেখানে দুপুর বেলায় মসজিদে নামাজ পড়া যায় না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করা যায় না, বাড়ি ঘরের নিচতলায় বসবাস করা যায় না, শুষ্ক মৌসুমে পানিতে ভরে যায়। আমরা যুগের পর যুগ শুনে আসছি এই এলাকার জলবদ্ধতা দূর করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু এলাকার মানুষ জলবদ্ধতা থেকে এখন পর্যন্ত রেহাই পায়নি। আমাদের এই এলাকার পানি দুটি জায়গায় নিষ্কাশন হয়, একটি বুড়িগঙ্গা নদীতে অনেক অল্প এলাকা জুড়ে, আর বড় এলাকা জুড়ে পানি নিষ্কাশন হয় নারায়ণগঞ্জ হয়ে শীতলক্ষা নদীতে। আমাদের প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ, যেটি বিগত এই ফ্যাসিবাদের সরকার তারা নেয়নি, তারা চিন্তাও করেনি, তারা নিতে ব্যর্থ হয়েছে। আমাদের প্রয়োজন দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ, এই ধরনের সরকারি যত প্রতিষ্ঠান আছে আমাদের এই ঢাকা ৪ থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত, এদেরকে সকলকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যদি সমন্বিত উদ্যোগ প্রয়োজন আছে এবং যদি সমন্বিত উদ্যোগ নেই, তাহলে আমাদের যে ময়লা পানির আবর্জনা যে প্রবাহ দরকার, সেটি সকল খাল, আমাদের বিল, আমাদের ড্রেনেজ যথাসময়ে পরিষ্কার হবে এবং পানির প্রবাহ ঠিক থাকবে। জলবদ্ধতা থেকে আমাদের এলাকায় মানুষ মুক্ত পাবে। প্রিয় নেতা, আমাদের এলাকায় জিয়া সরণি নামে একটি খাল আছেন। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই খাল পুনর্খনন করে আজকে এলাকার যত ময়লা পানি আবর্জনা ওই খাল দিয়ে প্রবাহ হয়ে আমাদের ওই সিদ্ধিরগঞ্জে গিয়ে থাকে। আজকে সেই খাল থেকে উদ্ধার করতে হবে। আজকে এত বড় খাল, এর পাশে অনেক বড় 2001 থেকে 6 পর্যন্ত আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় সেখানে রাস্তা নির্মাণ করার ফলে আজকে সেই দনিয়া এলাকা 60 এবং 61 নম্বর ওয়ার্ডে অট্টালিকার পর অট্টালিকা আজকে শহরে পরিণত হয়েছে। আজকে সেই এলাকার মানুষ হাঁটা চলার করার কোনো জায়গা পায় না। আমি এলাকার মানুষকে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি যে ওই জিয়া সরণি খাল আমরা পুনর্খনন করার উদ্যোগ গ্রহণ করব এবং দুই পাশে আমরা সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করে দেব, যাতে আমাদের মুরব্বীরা, আমাদের মায়েরা, আমাদের এলাকার মানুষ সেখানে হাঁটা চলা করতে পারে। আমাদের এই এলাকার ড্রেনেজ ব্যবস্থার কথা বলতে গেলে শেষ করা যাবে না। আমাদের এই এলাকায় অপরিকল্পিতভাবে, বিশেষ করে বিগত বছরগুলিতে ড্রেন নির্মাণ করা হয়েছে। জনসংখ্যার তুলনায় রাস্তাঘাট তেমন ভাবে নতুন করে নির্মাণ করা হয়নি। 1991 থেকে 96, 2001 থেকে 6 পর্যন্ত এই অঞ্চলের যত রাস্তাঘাট হয়েছে বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশাবাদে সালাউদ্দিন আহমেদ নির্মাণ করেছিলেন। আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনকে মানুষের কাছে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে হবে। তাদের মাধ্যমে আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে নতুন করে পুনর্নির্মাণ করতে হবে। প্রিয় নেতা, আমাদের এই এলাকায় মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলির বসবাস সবচেয়ে বেশি। আপনার মনে থাকার কথা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় যতবার আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছেন, এই এলাকার শ্রমজীবী মানুষ, লক্ষ লক্ষ জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনকে সফল করেছে। অথচ আজকে এত শ্রমজীবী মানুষ বসবাস করে, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। তাই আমাদের আহ্বান হবে নির্বাচনী আচার আচরণ বিধিগুলোকে সম্মান জানানো এবং প্রতিদ্বন্দ্বী
রাজনৈতিক দলের বৈধ অধিকারকে সম্মান করা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব তারা পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা অনেক কষ্ট করে আমাদের বিভিন্ন অনুষ্ঠান কভার করেছেন। আপনাদের প্রতি গভীরভাবে আমরা কৃতজ্ঞ। আপনাদের ঋণ শোধ করতে পারবো না, আপনারা ভালো থাকবেন। আমাদের দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং নির্বাচনী জোটের নেতৃবৃন্দ কর্মীগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আর্থিক ত্যাগ করেছেন। শেরপুরে আমার ভাই রেজাউল করিম প্রতিপক্ষের নির্মম আঘাতে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ত্যাগকে কবুল করুন এবং তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমাদের ভাই জনাব মোহাম্মদ নুরুজ্জামান বাদল, যিনি শেরপুর 3 আসনের প্রার্থী ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিন এবং জান্নাত নসিব করুন। প্রিয় দেশবাসী, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে আমানত। রাষ্ট্রীয় দায়িত্ব কোনো উপভোগের বিষয় নয়। সর্বাবস্থায় আমরা স্মরণে রাখবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা হযরতে ওমরের সেই বিখ্যাত উক্তি ও দায়িত্বশীলতা মনে রাখবো যে ফুরাত তীরে একটি কুকুর না খেয়ে যদি মরে তাহলে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর নির্দেশ অনুসারে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের অঙ্গীকার ও স্বপ্নকে বিশ্বাস করে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতি সমর্থন জানাবেন। আগামী 12 ফেব্রুয়ারি তারিখে জামাতে ইসলামের প্রার্থীদেরকে দাঁড়িপাল্লা মার্কায় এবং যেসব অঞ্চলে অপর 11 দলীয় অপরাপর প্রার্থী রয়েছেন তাদেরকে আপনারা আপনাদের এলাকায় ইনশাআল্লাহ মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই আকুল আবেদন আপনাদের সকলের প্রতি রাখলাম। আল্লাহ পরিবর্তনের এক মহা সুযোগ আমাদেরকে এনে দিয়েছেন। আসুন সেটা কাজে লাগাই। বিগত দিনের রাজনীতি পরিহার করি, একটি নতুন বাংলাদেশ তৈরি করি যেখানে সবাই মান, ইজ্জত ও মর্যাদা নিয়ে বাস করবে। আমরা আমাদের তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই। বাংলাদেশ নামের উড়োজাহাজটি তারাই চালাবে, তারাই হবে ক্যাপ্টেন, তারাই হবে এটার পাইলট। আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। হে তরুণরা, তোমরা তৈরি হয়ে যাও। এই দেশ তোমাদের জন্য, এই দেশ তোমাদের হাতে। এলাকার সন্তানরা এই এলাকায় যুদ্ধ করেছে, এই এলাকায় নেতৃত্ব দিয়েছে, অনেক আমাদের সন্তানরা শহীদ হয়েছে। কিন্তু আজকে এই এলাকা আমাদের সন্তানদের ভবিষ্যৎ তুলে দিতে চাই এবং এই দেশ তোমাদের হাতেই আমাদেরকে সেদিন টেকিয়ে রাখতে পারেনি। ইনশাআল্লাহ আগামীতেও কোনো বাধা আমাদেরকে টেকিয়ে রাখতে পারবে না। আমরা আমাদের প্রিয় জনগণের এবং আমরা বিশ্বাস করি আমাদের জনগণ আমাদেরকে ভালোবাসে। জনগণের এই ভালোবাসায় আমরা অভিভূত এবং আমরা পূর্ণ আস্থা রাখি আমাদের জনগণের রায়ের প্রতি। আপনাদের সকলকে আজকের এই পর্যায়ে এসে আরেকবার আমি আহ্বান জানাবো, আসুন একটু নতুন বাংলাদেশ, তরুণদের প্রত্যাশার বাংলাদেশ, জিএনজির জন্য আগামী বাংলাদেশ, আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ এবং সম্মানের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি। তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো, একটু নতুন বাংলাদেশ পাবো। আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। এই পরিবর্তন আমাদের হাতে ইনশাআল্লাহ মানাবে, অন্য কারো হাতে নয়। দৃশ্য তো এটা আপনারা বুঝতেই পারছেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনে ঐক্য জিন্দাবাদ। অনেক সরকারি মিল কারখানা ছিল, আজকে প্রায় সবগুলি বন্ধ হয়ে গেছে। আজকে আপনার কাছে আমার দাবি থাকবে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই এলাকায় শুধু 2001 থেকে 2006 পর্যন্ত একটা ইন্ডাস্ট্রিজ, আমি আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, প্রায় 42টি ডাইং ফ্যাক্টরি চালু ছিল আমাদের শ্যামপুরের রাজুকের শিল্প এলাকায়। আজকে কিছুদিন আগে এই এলাকার মালিক সমিতির সাথে আমার সভা হয়েছিল, তারা বলেছে শুধুমাত্র 18টা ফ্যাক্টরি, তারপরও মারা যায় অবস্থায় এই অবস্থায় ফ্যাক্টরিগুলি আছে।
প্রিয় নেতা, আমাদেরকে এই এলাকার যত ইন্ডাস্ট্রিজ গুলি আছে সরকারকে সহযোগিতা করতে হবে। যারা মালিক পক্ষ আছে, শ্রমিক পক্ষ আছে, তাদের সাথে ভালো আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই অঞ্চলের সকল বন্ধ ইন্ডাস্ট্রিজ গুলি চালু করতে হবে, যাতে আমাদের সন্তানরা আমাদের এই এলাকাতেই কর্মসংস্থান খুঁজে পায়। প্রিয় নেতা, এই এলাকায় 1991 সনে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যেমন আপনি দেখেন এই এলাকাটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল ছিল। এই এলাকায় দোলাইপাড় উচ্চ বিদ্যালয় এবং শ্যামপুরে একটি প্রাইমারি বিদ্যালয় ছাড়া কোন প্রকার কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমরা তার কাছে ঋণী হয়ে থাকবো। জীবনে কোনোদিন তার ঋণ আমরা এলাকার মানুষ শোধ করতে পারবো না। আমাদের সন্তানদের জন্য আমার বাবা জনাব সালাউদ্দিন মা বোনেরা, নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন এবং এই এলাকায় আজকে সুনামধন্য যত শিক্ষা প্রতিষ্ঠান সব বিএনপির আমলে প্রতিষ্ঠা হয়েছে এবং শিক্ষা বিপ্লব ঘটেছে। কিন্তু প্রিয় নেতা, বিগত 18 বছর এই শিক্ষা বিপ্লব থেমে গিয়েছিল। এই এলাকার যারা বিনা ভোটের এমপিরা ছিল তারা ব্যস্ত ছিল শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে, শিক্ষা পরিবর্তন ডিগ্রি কলেজ করতে না। তাই আপনার কাছে আজকে দাবি, এই এলাকার মানুষের দাবি, আমাদের সন্তানদের দাবি, আমাদের এই শ্যামপুর কদমতলীতে আপনি একটি ডিগ্রি কলেজ অথবা একটি টেকনিক্যাল স্কুল অথবা কারিগরি শিক্ষার একটা কেন্দ্র আপনি আমাদের জন্য এখানে তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন। প্রিয় নেতা, আমি এই এলাকায় কমপক্ষে 10 থেকে 15 লক্ষ মানুষ বসবাস করে। আমি অনেক আমাদের এলাকার দুঃখের কথা বলছি, আমি দুঃখিত, একটু সময় নিচ্ছি, কিন্তু আপনাকে পেয়ে আজকে আমরা উচ্ছ্বসিত। আমরা স্বপ্নে বুক বড় স্বপ্ন নিয়ে আপনার কাছে আমাদের স্বপ্নগুলি তুলে ধরছি। প্রিয় নেতা, আজকে আমাদের এলাকায় মুরব্বীদের কথা বলেন, আলেম সমাজের কথা বলেন, আমাদের তরুণ যুবকদের কথা বলেন, আমাদের শিক্ষার্থীদের কথা বলেন, আজকে আমাদের এলাকার মানুষের ঘোরাফেরার করার কোনো জায়গা নেই। প্রিয় নেতা, আমাদের এলাকার মানুষ পরিবার নিয়ে কোথায় ঘুরতে যায় জানেন? প্রিয় নেতা, আমাদের এলাকার মানুষ বাচ্চাদেরকে নিয়ে বুড়িগঙ্গা ব্রিজে ঘুরতে যায়। প্রিয় নেতা, কোনো বিনোদনের জায়গা আমাদের এলাকায় নাই। প্রিয় নেতা, তাই এলাকায় অনেক সরকারি খাস জমি আছে যেগুলিকে উদ্ধার করার মাধ্যমে আপনি উদ্যোগ দিলে আমরা আমাদের এলাকার মানুষের জন্য, এলাকার মানুষের বিনোদনের জন্য পাবলিক পার্ক আমরা এখানে নির্মাণ করতে পারি। প্রিয় নেতা, আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করি, প্রতিনিয়ত হোল্ডিং ট্যাক্স দেই, আমরা ফি দেই। আমার এলাকায় 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, আপনি শুনলে অবাক হবেন, এই 9টি ওয়ার্ডে একটি কমিউনিটি সেন্টার নাই। এই 9টি ওয়ার্ডে আমাদের তরুণদের জন্য একটি খেলার মাঠ নাই। অথচ আপনি যদি পুরান ঢাকা যান, লালবাগ যান, চকবাজার যান, আপনি সুন্দর খেলার মাঠ দেখবেন, আপনি সুন্দর কমিউনিটি সেন্টার দেখবেন। এই সকল সুবিধা থেকে আমাদের এলাকার মানুষ বঞ্চিত। তাই আজকে প্রিয় নেতা, আপনার কাছে সব চাওয়া পাওয়া, আপনি উদ্যোগ গ্রহণ করবেন, আমি রাত দিন পরিশ্রম করব, আমার এলাকার মানুষের দাবিটাও আমি পূরণ করবো, আপনাকে আমি কথা দিচ্ছি। প্রিয় নেতা, আজকে এলাকায় বুড়িগঙ্গার তীরে বসবাস করছি আমরা। আজকে পশ্চিমা বিশ্বে আজকে আমরা দেখতে পাই নদীর পাড় ঘিরে বিনোদনের জায়গা তৈরি হয়, কর্মক্ষেত্রের জায়গা তৈরি হয়। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই আস্তিন গেট থেকে শুরু করে পোস্তকালা ব্রিজের পাটলা পর্যন্ত আপনি বুড়িগঙ্গা নদীর তীরে এমন পরিকল্পনা গ্রহণ করবেন যাতে এই বুড়িগঙ্গাকে ঘিরে আমার এলাকার মানুষ কর্মসংস্থান খুঁজে পায়, বিনোদনের জায়গা খুঁজে পায়। বিশেষ করে ওদের সামনে একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, দোলাইপাড় থেকে বুড়িগঙ্গা ব্রিজ, ওই ফ্লাইওভারটি এই রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যেতে পারে না, কোনো ফুটওভার ব্রিজ নেই। এক এলাকার মানুষ বহু দূর ঘুরে ইউটার্ন মেরে যেতে হয়। আরেকটি জিনিস, আমার ডান পাশে প্রিয় নেতা, আমাদের পদ্মা সেতুতে নতুন ট্রেন লাইন সংযোগ হয়েছে, এর একটি বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে। এই বাউন্ডারি ওয়ালের ঠিক অপর প্রান্তে আমাদের জুরাইন কবরস্থান। আমাদের এই বাম পাশের এলাকার মানুষ
কেউ দাফন করতে হলে আমাদের স্বজনরা মারা গেলে অনেক দূর ঘুরে যেতে হয়। এলাকার মানুষ কবরস্থানে গিয়ে তাদের স্বজনদের কবর জিয়ারত করবে, সেটা করার কোনো সুযোগ নাই। আজকে এলাকায় বিশেষ করে দোলাইপাড় চত্বর, আপনি সেখানে গেলে দেখবেন অনেক বড় একটি চত্বর। প্রতিনিয়ত আমাদের স্বজনরা সেখানে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, সেখানে আমাদের স্বজনরা অ্যাক্সিডেন্টের কারণে মারা যাচ্ছে। প্রিয় নেতা, অতি দ্রুত ওই দোলাইপাড় চত্বরে আমাদের একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার। আমাদের এই এলাকার কবরস্থানে যাওয়ার জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার। প্রিয় নেতা, আমার আর দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি এই আমার ডান পাশের এলাকা শ্যামপুর, এই পোস্তগোলা আমার ডান দিকে, এই পোস্তগোলা এখানে রাজুকের হুকুম দখল আছে। যুগের পর যুগ পার হয়ে গেছে ভাইয়া, প্রিয় নেতা, কিন্তু এই সমস্যার সমাধান কেউ করেন না। এখানে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, এখানে প্লট মালিকরা ক্ষতিগ্রস্ত। যদি আগামী দিনে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ভুল করেনি, বাংলাদেশের মানুষ আগামী ভুল করবে না। আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ আপনাকে সংসদে পাঠাবে, আপনি প্রধানমন্ত্রী হবেন। এই সমস্যার উদ্যোগ আপনি গ্রহণ করবেন, আমার এলাকার মানুষ যাতে এই অসুবিধা থেকে মুক্ত পায়। আরেকটা শেষ দাবি দেওয়া আপনার কাছে। আমার এই ডান পাশে করিমুল্লার বাগ, হরিচরণ সাহা রোড, আফসিন গেট হঠাৎ করে 2014 সালে খাসমহল ঘোষণা করেছে সরকার। আমরা জানি না কেন, আমরা কেউই জানি না কেন। এবং এটার ফলে এই এলাকার যারা বাসিন্দারা আছে তারা পারিবারিক সূত্রেও তাদের যে জমি জমা তারা ট্রান্সফার করতে পারছে না, নাম জারি করতে পারছে না, খাজনা দিতে পারছে না। এটার ফলে এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, বিশেষ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এবং এই অসুবিধার কারণে পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে, এই অসুবিধার কারণে পারিবারিক কলহ বাড়ছে। প্রিয় নেতা, আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশের মানুষ কখনো ভুল করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক ধানের শীষ, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ, আমাদের প্রতীক ধানের শীষ। এই সারা বাংলাদেশের মানুষের প্রতীক ধানের শীষ। বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে 12ই ফেব্রুয়ারি বিজয়ী হয়ে এই দেশের মানুষের, আমার এলাকার মানুষের দুঃখ দুর্দশা দূর করবে, এটাই আমি বিশ্বাস করি। তাই প্রিয় নেতা, আমি আপনাদেরকে, এরা সবাই আমার মুরব্বী, তাদেরকে সাক্ষী রেখে আমি আপনার কাছে বলছি, প্রিয় নেতা, আমি রাত দিন 24 ঘন্টা এই মানুষের জন্য আমি পরিশ্রম করব। আপনি আমাকে সহযোগিতা করবেন। যেইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার মাটিও মানুষের নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শহর করার, রূপান্তরিত করার, সূচনা করার সুযোগ দিয়েছিলেন। আমি আর বক্তব্য বাড়াবো না। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের ছেলে, আমি আপনাদেরকে কথা দিয়েছি আপনাদের আমানত আমি খেয়ানত করব না, আপনাদের আমানত আমি হেফাজতে রাখবো, আপনাদের আমানত যথাযথ মর্যাদা রাখবো। যে কোনো সময় আমার থেকে বুঝে নিতে পারবেন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, আপনারা আমাকে পরামর্শ দিতে পারবেন, আপনারা আমাকে শাসন করতে পারবেন। রাত দিন 24 ঘন্টা আপনাদের জন্য জান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য আর বাড়াতে চাই না, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আমার মাতুল্য প্রিয় মনুয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, ঢাকা 4বাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই নির্বাচনী জনসভা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব তারেক রহমান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জনাব তারেক রহমান। আজকের ঢাকা শহরের এই নির্বাচনী জনসভায় উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, উপস্থিত আমার ধানের শীষের প্রার্থী রবিন, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। এখন
এই যে একটু আগে রবিন যে বক্তব্য রাখলো, ওই রবিনকে চেনেন আপনারা? কে কে রবিনটা কে? এই এলাকার ছেলে, আপনাদের সন্তান, আর কি ধানের শীষের প্রার্থী। তো রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার মানুষের কষ্টের কথা বলছিল, রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার সমস্যাগুলোর কথা বলছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল আসলেই রবিন আপনাদের সন্তান, আসলেই রবিন এই এলাকার সন্তান। তা না হলে এত নিখুঁত ভাবে এলাকার সমস্যাগুলো তুলে ধরতে পারে না, এত নিখুঁত ভাবে মানুষের কষ্টের কথা কেউ বলতে পারে না। যেই মানুষটা সারাটাক্ষণ এলাকার মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, যেই মানুষটা সারাটাক্ষণ নিজের এলাকার উন্নয়নের কথা চিন্তা করে, একমাত্র সেরকম মানুষের পক্ষে সম্ভব এত সুন্দরভাবে, এত পরিষ্কার ভাবে এলাকার কষ্ট এবং মানুষের কষ্ট এবং এলাকার সমস্যার কথা তুলে ধরা। এবং তার বক্তব্য শুনতে শুনতে আমার কাছে মনে হলো যে রবিনকে আমি ধানের শীষ দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার সিদ্ধান্ত কি সঠিক? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে এলাকার মানুষের জন্য হাসপাতাল প্রয়োজন, এই যে এলাকার মানুষের জন্য কি জিয়া সরণী খাল পর্যন্ত, এই যে এইদিকে যে মাতাউলে যে কবরস্থান আছে, এখানে যাওয়ার জন্য যে রাস্তা প্রয়োজন, এই যে যেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হলো, এইরকম সমস্যা, এই যে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব ইনশাল্লাহ। আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। এখানে সালাউদ্দিন সাহেব একটু আগে বক্তব্য রেখেছেন, তারপরে রবিন বক্তব্য রেখেছে। দুইজনের কথা থেকে যেই কথাগুলো বেরিয়ে এসছে, যে এই এলাকায় এই যে এই রাস্তার কথা বলেছে, এই রাস্তা দেশনেত্রী খালেদা জিয়ার সময় করা হয়েছিল। এর বাইরেও আরো যেই খাল খননটা আছে, এই প্রজেক্টও করা হয়েছিল দেশনেত্রী খালেদা জিয়ার সময়। এরকম অনেকগুলো কাজ আছে এখানে করা হয়েছিল। ইনশাআল্লাহ দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিএনপি এই এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য যেই ধারা অব্যাহত রেখেছিল, আগামী দিন বিএনপি সরকার গঠন করলে আমরা সেই ধারা আবারও অব্যাহত রাখবো। প্রিয় ভাই বোনেরা, যেই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, ওই জায়গাটা শ্যামপুর যে শিল্প এলাকা আছে, সেই শিল্প এলাকায় আমরা যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এবং একই সাথে আরো কিভাবে নতুন নতুন কারখানা তৈরি করা যায়, আমরা সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নিব। কারণ আমাদের দেশে শুধু এই এলাকায়, সমগ্র বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের তরুণদের, আমাদের যুবকদের, যাতে তাদের কর্মসংস্থানের সমস্যা। সেজন্যই আমরা এরই মধ্যে, আপনারা দেখেছেন কিছুদিন আগে পত্রপত্রিকায়, আপনারা দেখেছেন সংবাদে, আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আমি কথা বলেছি। তাদের সাথে কথা বলার সময় আমি তাদেরকে বলেছি, আমরা চাই আপনাদের দেশের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আমরা এই দেশে নিয়ে আসতে চাই। আমরা চাই এই দেশে এসে তারা মিল ফ্যাক্টরি তৈরি করুক, যাতে আমাদের দেশের যুবকদের, তরুণদের, আমাদের দেশের মেয়েদের, আমাদের দেশের বোনদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এবং প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত আমার সাথে একমত প্রকাশ করেছে যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে তারা তাদের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসবে এবং মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা ইনশাল্লাহ বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি ঢাকা শহর সহ প্রত্যেকটি জেলায় আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল ইনস্টিটিউশন এবং ট্রেনিং ইনস্টিটিউশন, টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, আইটিতে আমাদের তরুণ সদস্যরা যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং দিয়ে আমরা দক্ষ কারিগর হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই, যাতে করে এলাকার শিক্ষিত যেসব ছেলেরা আছে, মেয়েরা আছে, শিক্ষার আলোয় তারা আলোকিত হয়েছে, কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে, কিন্তু আমরা তাদেরকে বেকার থাকতে দিব না। সেটি দেশেই হোক বিদেশি হোক, তাদের জন্য আমরা কর্মসংস্থানের ইনশাল্লাহ ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, কাজেই এই জলবদ্ধতা হোক, এই কর্মসংস্থানের অভাব হোক, সকল সমস্যাগুলো ধীরে ধীরে আমরা সমাধান করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে দেশের সমস্যা, এই যে এত সমস্যার আমরা কথা শুনলাম, এতদিন আমরা কি শুনেছি, সেই যে স্বৈরাচার ছিল, কি শুনেছি সমস্যা হচ্ছে, দেশের উন্নয়ন হয়েছে, কিন্তু যদি উন্নয়ন সত্যিকার ভাবে হতো তাহলে কি এত সমস্যা থাকতো দেশে?
এই সমস্যা থাকতো না। তার মানে আমরা যা শুনেছি এতদিন, কিছু মেগা প্রজেক্ট আমরা দেখেছি, কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের কাজ হয়নি। এই যে রবিন বলল 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, খালেদা জিয়া যখন গতবার শেষ সময় দেশ পরিচালনা করেছিলেন সেই সময় এখানে 2001 থেকে 2006 পর্যন্ত 42টা ডাইং ফ্যাক্টরি ছিল, কিন্তু আজ বন্ধ হতে 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 কটা 18টাতে এসে দাঁড়িয়েছে না, 18টা ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়েছে। কিন্তু ক্ষতি কাদের হয়েছে? ক্ষতি তো হয়েছে জনগণের, ক্ষতি হয়েছে এলাকার মানুষের, বহু মানুষ বেকার হয়ে গিয়েছে। এইগুলোকে আমাদের আবার চালু করতে হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা একটু আগে রবিন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড়, স্বাস্থ্য চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা। ইনশাআল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে, ঢাকায় যেই হাসপাতাল আছে, যতগুলো হাসপাতাল আছে, ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রতুল নয়, আরো আমাদের হাসপাতাল দরকার। ইনশাআল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক, খেটে খাওয়া, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা, তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমিকভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায়, সেই চিকিৎসা তারা মা বোনদেরকে দিবে, ছোট শিশুদেরকে তারা দিবে, যাতে তাদেরকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়, ঘরে বসেই যাতে চিকিৎসা সুবিধা তারা পায়। এবং একই সাথে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা, অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মী চাকরি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই যে কথাগুলো বললাম আপনাদেরকে, এই কথাগুলো এই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার, দেশ চালানোর, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে। বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে, এবং বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে? দেশ চালানোর অভিজ্ঞতা নাই। কাজেই প্রিয় ভাই বোনেরা, অনেক রাজনৈতিক দলের নেতারা হয়তো অনেক বড় বড় বক্তৃতা দিতে পারে, কিন্তু 20 কোটি দেশের মানুষ, 20 কোটি যেই দেশের জনসংখ্যা, সেই দেশকে পরিচালনা করা এত সহজ ব্যাপার নয়। এবং এই অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, সেই মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল, সেই সময় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে কি হয়েছিল আইন শৃঙ্খলার অবস্থা। শুধু তাই নয়, সেই সময় দেখা গিয়েছিল 1974 সালে দেশে দুর্ভিক্ষ ঘটেছিল এবং দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। পরবর্তীতে যখন 1976-77 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন সেই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে উনি খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিলেন। উনি বাংলাদেশে খাদ্যের উৎপাদন দ্বিগুণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই সময় বিএনপি সরকার। শুধু তাই নয়, মুরব্বীরা, এখানে এলাকার মুরব্বীরা সাক্ষী আছেন, সেই সময় দেশের মানুষের নিরাপত্তা কি অবস্থা হয়েছিল, আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কঠোর রাস্তায় সেটি নিয়ন্ত্রণ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তীতে 90 স্বৈরাচার আন্দোলনের সময়, এই যে এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন, সেই 90 স্বৈরাচার আন্দোলনের সময় উনার একটি বিরাট বড় ভূমিকা ছিল সেই আন্দোলনের সময়। এবং সেই সময় 1991 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের শাসনভার পেলেন, দেশের মানুষ যখন তাকে দায়িত্ব দিল, তখন আমরা দেখলাম যে এই যে আজকে যে বেকার সমস্যা, এই যে যেই বেকার সমস্যার কথা বলেন, মিল ফ্যাক্টরি বন্ধ হলো, খালেদা জিয়ার সময় দেখেছি সেই সময় আমরা হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল, হাজার হাজার মিল ফ্যাক্টরি তৈরি হয়েছিল, দেশে মানুষের বেকারত্বের সমস্যা কমে এসেছিল। বাংলাদেশকে খালেদা জিয়া এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বলতে এমার্জিং টাইগার। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেরকম অতীতে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, বিএনপি যেরকম
দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য রপ্তানি, খাদ্য দ্বিগুণ খাদ্য উৎপাদনের দেশে পরিণত করেছে। বিএনপি যেরকম বাংলাদেশকে কর্মসংস্থানের দিক দিয়ে এমার্জিং টাইগারে পরিণত করেছিল, ঠিক একইভাবে 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান, তখন বাংলাদেশকে সেই সময় যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু খালেদা জিয়া দায়িত্ব পাওয়ার পরে ধীরে 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 2006 সালে 2005 সালে বাংলাদেশকে সেই দুর্নীতির কালিমা থেকে উনি মুক্ত করেছিলেন, বাংলাদেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে গিয়েছিলেন। কাজেই দুর্নীতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে বের করতে হয়, দেশকে যদি আইন শৃঙ্খলা দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, একমাত্র সেই অভিজ্ঞতা প্রিয় ভাই বোনেরা একমাত্র বিএনপিরই আছে। বিএনপি নামক এই রাজনৈতিক দলটি তারই একমাত্র আছে। আজকে সেই জন্য এই যে 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে আজকে শুধু নির্বাচনে ভোট দিলেই চলবে না, সেই ভোটকে আমাদের পরিণত করতে হবে দেশ গঠনের নির্বাচনে। আমাদের এই নির্বাচনে যেরকম আমরা মানুষের ভোটের অধিকারকে প্রয়োগ করব, একই সাথে এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই যে এলাকার মানুষের সমস্যা, এই যে এলাকার সমস্যা, এই সমস্যাগুলো একমাত্র সমাধান করতে পারে জনগণের সরকার। যেই সরকার জনগণের দ্বারা গঠিত হবে, এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র সেই সকল ব্যক্তি যাদের সাথে জনগণের সম্পর্ক রয়েছে, যাদের সাথে এলাকার মানুষের সম্পর্ক রয়েছে, সেই মানুষগুলোই এলাকার সমস্যার সমাধান করতে পারে। কাজে প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিছু সংখ্যক লোকের বিভ্রান্তিমূলক কথায় বিভ্রান্ত হব কিনা। আমরা মানুষের কাছে সেই সকল ওয়াদাই করতে চাই যেই সকল ওয়াদা পূরণ মানুষের পক্ষে সম্ভব। আমরা সারা বাংলাদেশে গৃহিণীদের কাছে, মায়েদের কাছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মাদেরকে, গৃহিণীদেরকে আমরা সরকারের পক্ষ থেকে মিনিমাম একটি সুবিধা পৌঁছে দিতে চাই, যাতে করে আস্তে আস্তে খেটে খাওয়া পরিবারগুলো, খেটে খাওয়া মানুষগুলো যাতে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। আমরা ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে আমাদের সারা বাংলাদেশে কৃষক ভাইরা যাতে করে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই। আমরা দেশের তরুণ সমাজ, দেশের যুবকদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে দক্ষ মানুষে পরিণত করতে চাই, যাতে আমরা বেকার কোনো না থাকে বাংলাদেশে। একই সাথে আমরা সারা বাংলাদেশে যেখানে যে শিল্পের প্রয়োজন, ধীরে ধীরে আমরা বাংলাদেশকে একটি শিল্পর দেশ, শিল্প নগরী না বরং শিল্পের